ঈদ মোবারক। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদের বিশেষ অনুষ্ঠান জয় জায়জন্যে। নিবেদন করছে প্যারাগন, আর আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। দর্শক, ঈদের এই আড্ডায় আজ আমাদের সাথে স্টুডিও আছেন ব্যাসিস এর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ইউওয়াই সিস্টেম লিমিটেডের সিইও ফারহানা রহমান। ফারহানা রহমান, আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন এই স্টুডিওতেই এপিসিআর পরিচালক ও সাবেক ভাইস প্রেসিডেন্ট হাসিনা নেওয়াজ, এবং আমি জানি অর্কিড প্রিন্টার্সের প্রতিষ্ঠাতা এবং সিও হাসিনা নেওয়াজ। আপনাকে স্বাগত। আমরা অনেকদিন পর হাসিনা নেওয়াজকে আপনাকে পেলাম, সেজন্য টক শোতে কম আসেন, যদিও ব্যবসার নেতৃত্ব দিচ্ছেন এফবিসিতে। এবং ফারহানা রহমান আমাদের সঙ্গে অনেক সময় আছেন, তবু মাঝে মাঝে পাই না। ফারহানাকে ঈদের মধ্যে মাঝে মধ্যে ধরে আনার চেষ্টা করি, ঈদের বাইরে, ঈদের সব কাজ শেষে। ফারহানা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা এই ডিজিটাল জগতে, ডিজিটাল বাংলাদেশ, এবং আমরা সবটাই এখন ডিজিটাল করতে চাই। অনেকদিন আপনি কাজ করছেন এবং এইরকম একটা ইউওয়াই না, আমি অনেকদিন বলেছিলাম যে আপলোড ইউর সেলফ, আপনি একটু আপলোড করেন আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আসলে ডিজিটাল বাংলাদেশ নিয়ে তো আমরা অনেক দিন ধরে কাজ করছি, এবং সবচেয়ে আনন্দের বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের প্রত্যেকটা স্তরের মানুষ কিন্তু এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছে। এটা আমাদের বলতে পারি আমরা লাইফস্টাইল চেঞ্জ করে ফেলেছি। হ্যাঁ, তো আগে একটা টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোটা কত মানে চিন্তা করতে হতো, কাকে দিয়ে পাঠাবো, কি করব। সো সেই সমস্ত চিন্তাভাবনা থেকে কিন্তু আমরা এখন সরে এসেছি। তো সেই জায়গায় আমি নিজেকে সম্পৃক্ত করতে পেরে, আমি যখন বিজনেস শুরু করেছি সেটা তো 2003 সালে, তখন কিন্তু এই রকম সব মানুষের ভিতরে যে ডিজিটাইজেশন বা আমরা যে এই দিকে হাঁটবো সেরকম কোনো কিছু ছিল না। আপনি যে আপলোড ইয়োর সেলফ সিস্টেমস আমার কোম্পানির নাম, সেই সময় কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এই কাজগুলো হচ্ছিল, আউটসোর্সিং কার্যক্রম, এবং ওনারা ওই যে বাইরে ইউরোপিয়ান বা আমেরিকান কোম্পানিগুলোর কাজ ভারতে বসে করছিল, এবং সেটা একটা মানে ভালো ইয়ে তৈরি করেছিল যে ইয়াংরা এটার সাথে যুক্ত হচ্ছে। তো আমার ইন্সপিরেশন অনেকটা ওই জায়গা থেকেই পাওয়া। এবং আপনি যদি বলেন যে আপলোড ইয়োর সেলফ মানে হচ্ছে যে নিজেকে তুলে ধরা, হ্যাঁ, তো সেই জায়গায় প্রত্যেকটা ব্যবসারই কিন্তু প্রয়োজন আছে নিজেকে তুলে ধরার, এবং নিজেকে তুলে ধরার জন্য ডিজিটাল মাধ্যমে এখন অনেক ধরনের কিছু এসেছে। আমাদের এতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের লোকজন সবাই যাচ্ছে। সো নিজেকে তুলে ধরতে হলে কিছুটা সাজিয়ে গুছিয়ে তুলে ধরতে হয়, এবং ডিজিটালি তুলে ধরা আরো বেশি সহজ, কিন্তু সেই জায়গায় একটা ফোকাস রাখতে হয়। হ্যাঁ, তো সেই জন্য আমরা আগে যেভাবে নিজেকে তুলে ধরতাম, আগেও নিশ্চয়ই ব্যবসাগুলো চলতো যে আমরা বিলবোর্ড করতাম, আমরা নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট করতাম, তো সেগুলো থেকে কিন্তু আমরা সরে এসেছি, এবং এখন ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা বিভিন্নভাবে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা। আমি জানি হাসিনা প্রিন্টিং প্রেস অনেকটা একটু জোর করে করেছেন এবং শুরু করেছিলেন কাঁকড়া রপ্তানি, ইলিশ হংকংয়ে। আমি যতটুকু আমি জানার চেষ্টা করলাম যে হাসিনা নেওয়াজকে প্রশ্ন করতে হলে আমাকে জানতে হবে, কারণ এরকম একটা চ্যালেঞ্জ, বাংলায় লেখাপড়া করে, হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো চাকরি হাতে ছিল, অফারও ছিল, বাংলা একাডেমিতে পর্যন্ত একটা সুযোগ এসেছিল, কিন্তু আপনি জান নাই। এবং প্রথম ব্যবসা শুরু করলেন যে হংকংয়ে ইলিশের মাছ, কাঁকড়া এবং কুচি মাছ বা এরকম জাতীয় ফ্রোজেন জাতীয়, সেখান থেকে প্রিন্টিং প্রেস, এবং এখন ডিজিটাল যুগ, কিভাবে চালাচ্ছেন? অ্যাকচুয়ালি যে আপনি বললেন যে কাঁকড়ার সাথে আরেকটা ছিল টার্টেল ছিল, কচ্ছপ ছিল, কিন্তু যখন শুরু করেছিলাম এটা 78-এ, আচ্ছা, তারপরে যখন 83-84-এ এসে গভর্নমেন্ট শুরু করলো যে না, প্রজাতি নষ্ট হয়ে যাবে, অমুক হবে তমুক হবে, তখন আমাদের ভাবনা আসলো যে কি করব। এবং আপনি চিন্তা করে দেখেন 82-তে একটা মেয়ে চাকরি করতে চাইলেন না কেন? ব্যবসা কেন চাকরি করতে চাইলাম না? অ্যাকচুয়ালি ফ্যামিলিগত দিক থেকে আমার বাবা দাদা ব্যবসার সাথে যুক্ত ছিলেন, আর আমার নিজের মনে হয়েছে যে চাকরি করলে একটা সময় আমি একটা দিতেই হবে অমুক, এটা আমার জন্য একটা বাধা ছিল। আমার মনে হতো যে আমি আমার নিজের সময়টা নিজের মতো করবো না কেন। আর যেটা ছিল যে আমার আব্বা খুব ব্রড মাইন্ডেড ছিলেন, সমস্ত ব্যবসার টিয়েগুলো সব আমাদের সাথে আলাপ করতে, ডাইনিং টেবিলে অনেক কিছু আমি শিখেছি। আমার ব্যবসায় যদি বলেন পলিসি, আমি আমার ডাইনিং টেবিলে শিখেছি, বাবার কাছ থেকেই শিখেছি, এবং সেইটাই আমাকে মানে যে আজকে এই অবস্থানে আনছে, সেটা কিন্তু একটাই কারণ যে আমার বাবার পলিসিগুলো আমি খুব ভালোভাবে মেনটেন করছি। তা ওই সময় তখন মনে হলো যে কি করব। আর 80-82-তে কাজ করা মেয়েদের জন্য খুব একটা সহজ ছিল না। আমাদের সামনে তখন গীতিয়ার আপা,
রোকেয়া আপা ছাড়া দুই একজন ছাড়া কেউ নেই। তা আমাদের নিজস্ব পারিবারিক ব্যবসা ছিল প্রিন্টিং। তখন মনে হতো এখানে তো সবাই মানে কি বলবো মানে এডুকেটেড মানুষরা আসেন। ওখানে আমাদের এখন বাংলাদেশে বা যারা মারা গেছেন এরকম অনেক নামকরা মানুষ আমি ছোটবেলায় দেখেছি আমাদের প্রেসে। আমি কেন একটা করি না, প্রেস করি না এবং একটা পত্রিকা করি না মেয়েদের জন্য। এই তখন সেই পরিস্থিতিটা হয়তো বা এই মানে ক্যাপিটাল জোগাড় করা আমার জন্য খুব কষ্ট হয়ে গেছিল, তারপরেও আমি করেছিলাম। এবং সেইটার জন্য আমি যাদের সাথে ব্যবসা করতাম তারাই আমাকে একটা দিয়েছিল। আমাদের বাংলাদেশে যখন আমরা প্রিন্টিং প্যাকেজিং চিন্তা করি হাইডেলবার্গ নিয়ে চিন্তা করি, হাইডেলবার্গের অসম্ভব দাম। তখন আমার সেই সময় এই ক্যাপিটালে হাইডেলবার্গের মেশিন কেনা সম্ভব না। তা আমার মনে আছে এইটা ছিল, বিজনেসটা ছিল জাপানি এক ভদ্রলোকের সাথে। তো ওই যখন যে কথা হচ্ছে বলে কি করবো, আমি সে ইচ্ছে তো একটা প্রিন্টিং প্যাকেজিং ইন্ডাস্ট্রি করি, কিন্তু তো নাই, অত ক্যাপিটাল তো নাই, হাইডেলবার্গের মেশিনের যে দাম। ওই ভদ্রলোক আমাকে বললো কেন তুমি জাপানিজ মেশিনে আসো না কেন, আচ্ছা, এবং আমার কাছে অফার আছে আমি তোমাকে অনেক সস্তায় দিব। তো ওই সময় আমি একটু ইন্সপায়ার হয়ে গেলাম, বাহ, মানে যেখানে এত তার অর্ধেকেরও কম সেতে আমি জাপানিজ মেশিন পাচ্ছি। আমি ওনার সাথে ঢাকায় ফিরে এসে আমরা ঠিক করলাম যে করবো জাপানি মেশিন। আচ্ছা, সেটা শুরুতে একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, শুরুতে চ্যালেঞ্জ এবং বাংলাদেশের জন্য প্রথম। আচ্ছা, তারপরে যখন এটা নিয়ে আসা হলো তখন কিন্তু আমি সত্যি প্রবলেমে পড়লাম। আচ্ছা, মানে বাংলাদেশের একটা মেন্টালিটিতে ছিল যে হাইডেলবার্গ ছাড়া বোধহয় ভালো ছাপা হবে না। অনেক বড় কাজের সময় আমাকে এই কথা শুনতে হচ্ছে, আরে ওনার তো জাপানিজ মেশিন, উনি কী করবে। কিন্তু পরে যখন মানে আমাদের যে প্রিন্টিং অ্যাসোসিয়েশন বা প্রিন্টিং যে জগৎটা, এই জগতে এই জাপানি মেশিনগুলো প্রকাশনা যে বিভাগগুলো তাদেরকে অনেক আগায় দিচ্ছে, অনেক আগে মানে প্রিন্টিং কিন্তু বাংলাদেশ অনেকটা এগিয়েছে, অনেক আগেছে যখন তারা এই মেশিনগুলো এফোর্ড করতো। এবং সেই প্রিন্টিং এর কাগজের প্রিন্টিং এর পাশাপাশি অ্যাকসেসরিজ এর ক্ষেত্রে, যেটা গার্মেন্টস এর ক্ষেত্রে আমাদের বড় ধরনের একটা উন্নতি এবং সত্যিকারভাবে আমরা সেটা পারলাম। কিন্তু সত্যিকার অর্থে আমরা এখনো বিশ্বাস করি হাইডেলবার্গ ইজ হাইডেলবার্গ। আচ্ছা, সেটা কিন্তু তাহলে এইভাবে এখন তো ডিজিটাল যুগ, এখন প্রিন্টিংটাকে কিভাবে মডিফাই করতে পারলেন? অনেক রকম ভাবে মডিফাই হয়েছে। আগে যেমন একটা প্লেট করতে হতো, একটা প্রুফ দেখতে হতো, করতে হতো, এখন তো তা নাই। আমরা আসতেছে, অনলাইনে আসতেছে, আমরা সেটুকু বাইরের কাজগুলো আমরা ওইভাবে করি, অনলাইনে চলে আসে, আমরা আবার একটা তাদের দেখাই যে এটা ভাবে এইভাবে করব, ওকে হলে। তার মানে প্রিন্টিং সেক্টরে অনেক বেশি ডিজিটালি ইমপ্রুভ হয়েছে আমাদের দেশে, অনেক। আর এখন তো আগে তো প্রথম ছিল লেটার প্রেস, তারপরে অফসেট প্রেস, তারপরে এখন রোটাগ্রাভিয়ার, ফ্লেক্স, অনেক রকম সেক্টর দাঁড়ায় গেছে। ফলে এইটাতে কোনো অসুবিধা হয় না ডিজিটাইজেশন করতে? না না না, বরং আরো আমাদের সুবিধা হয়েছে। আচ্ছা, তাতে ব্যবসা বেড়েছে কিনা? অবশ্যই, না হলে বাংলাদেশের কয়েকজনের মধ্যে থাকেন কেমন করে। হ্যাঁ, একই সঙ্গে এখন ব্যবসার পাশাপাশি আপনি একটা মানে বিজনেসের নেতৃত্বের দিকে আছেন, আপনি এবিসি এর পরিচালক হয়েছেন, ভাইস প্রেসিডেন্টও ছিলেন। সেইটা কিভাবে মেনটেন করেন, বা একই সঙ্গে সংসারটা, সেটা নিশ্চয়ই ছেলেমেয়েরা বড় হয়ে গেছে এখন? হ্যাঁ, ছেলেমেয়েরা বড় হয়েছে, কিন্তু ছোট তো ছিল এক সময়। আর প্রিন্টিং বিজনেসটা যে এটা সার্বক্ষণিক দেখা লাগে। প্রিন্টিং প্রেসে নাকি ভূত থাকে। ভূত থাকে, হ্যাঁ অবশ্যই, ছাপাখানার ভূত তো আমরা ছোটবেলা থেকে শুনছি। ভূত থাকে। একদিন আমার মনে আছে যে আমি, আজকে তো ঈদের প্রোগ্রাম, গল্প বলাই যায়, আমি রাত 2টার সময় আমার হাজবেন্ডকে বলছি আমার মনে হয় একটা প্লেটে ভুল আছে। আচ্ছা, তখন বলছি ও তুমি এখন আমার কাছাকাছি, তুমি এখন নিচে নামবে কি করে? বলছে না, একটু আমার ভয় লাগতেছে, এটা বোধহয় ছাপা হয়ে গেলে। তো ও পরের দিন ওর বন্ধুরা গল্প করছে, হায় রে আমার বউ রাত্রেবেলা আমাকে বলে যে আমার একটু প্রেসে দেখতে হবে। তো এই হলো আমাদের লাইফ, এই হলো আমাদের লাইফ। ছেলে মেয়েরা কি আপনার প্রিন্টিং লাইনে কোনো কেউ আসলো? সবাই চলে এসেছে, সবাই চলে এসেছে। আমাদের গাজীপুরে ফ্যাক্টরি তো অনেক বড়। হ্যাঁ, কত লোক কাজ করে এখন আপনার গাজীপুরে? গাজীপুরে এখন 300-400 লোক কাজ করে। কতজন শুরু করেছিলেন? আমি প্রথম 7-8 জন দিয়ে শুরু করেছিলাম। এখান থেকে এখন প্রথম ছোট করে শুরু করতে হয়েছিল, একটা
ডাবল ডিমাই মেশিন, একটা ডিমাই মেশিন, একটা কাটিং মেশিন, এই দিয়ে শুরু করেছিলাম। এখন কত মেশিন আছে আমাকে আবার একটু গুনে বলতে হবে, যে ইনভেন্টরি করতে হবে যে কত ধরনের মেশিন করতে হবে পুরোটা জানতে হলে, বা সবটা হয়তো নিজের একদম মুখস্থ নাই এখন আছে, কিন্তু ওইটা আর কি কথার কথা বললাম। যাই হোক, মানে এটাকে একবারে বলা যাবে না, এটাকে একটা ইনভেন্টরি করার মতন একটা ইন্ডাস্ট্রি হয়েছে আপনি, যেটা এখন 100 লোকের বেশি সেটা পরিচালনা করে। সেটা তো একটা বড় ব্যাপার, সেটা সামলাতে এখন কোনো অসুবিধা বোধ করেন না? না না, আমি একটা কথা বললাম না, আমার বাচ্চারা কিন্তু আমার সাথে, আমার একটা ছেলেকে আমি প্রিন্টিংয়ে করে নিয়ে এসেছিলাম, মাস্টার্স করায় নিয়ে এসেছিলাম। আমার মেয়েটা ছিল ইউএনএফপিতে, মানে ও ইয়েতে ছিল, ইউএনও ফ্যামিলিতে চাকরি করতো, ও ডাক্তার। মানে আমাদের এই মানে এইটা বাড়ানোটা দেখে ওকে আমরা বললাম যে তুমি আসো, না হলে আমাদের কষ্ট হচ্ছে, আমাদের সাথে থাকতে হবে তোমার। তো ও অনেক চিন্তা করে শেষ পর্যন্ত, আর ও খুব ভালো স্টুডেন্ট ছিল, ডাক্তার, ঢাকা মেডিকেল থেকে পাশ করা। তারপর সে আপনার ব্যবসার সঙ্গে যুক্ত এখন? সে যুক্ত, এবং আমার ফুল প্রকিউরমেন্ট সে দেখে দেয়, ফুল প্রকিউরমেন্ট। মানে আমার একটা সাইড আমার অনেকখানি, ও শুধু প্ল্যানিং গুলো ওই করে, ওটা যেটা আমার এখন আর করা লাগে না। ফারহানা, কি আপনি কিভাবে বাড়াচ্ছেন আরো, নাকি অন্যদিকে চলেছেন, নাকি নেতৃত্বে, বেসিসের নেতৃত্বে একাধিকবার ভাইস প্রেসিডেন্ট ছিলেন বেসিসের, সেই দিকে যাচ্ছেন? এবং আপনি খুব বলেন যে আইসিটি রপ্তানির কথা খুব বলেন আপনি, যে শুধু আমেরিকা, ইউরোপ না, অন্য দেশেও রপ্তানির কথা বলেন। আসলে কি আমরা আইসিটি প্রোডাক্টের রপ্তানিটা বাড়াতে পারছি? রপ্তানির একটা ডিমান্ড ওই মার্কেটে আছে, হ্যাঁ। এখন আমরা কতটা নিতে পারছি সেটা হচ্ছে গিয়ে প্রশ্ন। অবশ্যই আমি বলবো যে আমাদের মানে প্রাইভেট সেক্টরের উদ্যোগ এবং সরকারের কিছু সহায়তা তো এখানে অবশ্যই আছে। সরকার কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে এগিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে একটা মার্কেট কিন্তু তৈরি হয়েছে, এবং এই মার্কেটটা এমন মার্কেট, এদেরকে কিন্তু আপনি যে চোখে দেখা যায় না, এরা ঘরের ভিতরে বসে বসে কাজ করে, এদের সোসাইটিতে ওরকম অ্যাকসেপ্টেন্স নাই, কারণ ওরা বুঝেই না, মানে মানুষ বোঝে না যে এরা আসলে কি করে। হ্যাঁ, তো বিয়ে শাদীতেও সমস্যা হয় যে এই ছেলের সাথে বিয়ে দিব, কোথায় কাজ করে, কি করে আমরা বুঝি না। তো সেইভাবে কিন্তু এক্সপোর্টের জায়গাটা এখনো আমি মনে করি সম্ভাবনার জায়গা অনেক, কিন্তু সমস্যাও আছে, যে সমস্যাগুলো আরও আগে অ্যাড্রেস করতে পারলে আরও হয়তো আমরা এগিয়ে যেতে পারতাম। যেমন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমাদের এই অনুষ্ঠানের আগে আপনার সাথে আমার কথা হচ্ছিল। সো দেখা যায় যে আমাদের কোম্পানিগুলো বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে আপনি যদি চান যে কোনো একটা বিল্ডিংকে বা কোনো একটা এরিয়াকে আপনি আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি দিয়ে দেবেন, এটা কিন্তু সম্ভব না, সবাই কিন্তু সেই বেনিফিটটা পাবে না, কারণ যে যার মতো সারা দেশে ছড়িয়ে আছে, শুধু ঢাকায় না। এই এক্সপোর্টের কোম্পানিগুলো, আমি লোকাল মার্কেটে কাজ করে সে তাদেরকে বাদই দিলাম, শুধু এক্সপোর্টের কোম্পানিগুলো কিন্তু বিভিন্নভাবে ছড়িয়ে আছে। সেটা কোথায় এক জায়গায় করা যায় না? সেটার জন্য আসলে সরকারের তো উদ্যোগ আছেই যে হাইটেক পার্ক করার, কিন্তু ওগুলো এখনো তো আসলে ওইভাবে এতগুলো পার্কের জন্য জায়গা নেওয়া হয়েছে এবং কাজ চলছে। আমরা কি অবকাঠামোর কথা বেশি শুনছি, কাজ কম হচ্ছে, এরকমটা বলবেন? অবকাঠামো আসলে অনেক জায়গায় আইডেন্টিফাই করা হচ্ছে। আমার কাছে মনে হয় যে ফোকাস দিয়ে ঢাকার কাছে, যদি আমরা ঢাকার কাছে যেটা আছে সেটাকেই যদি আমরা সবার আগে করতাম এবং একটাকেই জমজমাট, গাজীপুর হাইটেক পার্ক, গাজীপুর হাইটেক পার্ক, সেটা তো অনেক বছর শুনছি। হ্যাঁ, যেমন আমরা যশোরে বা রাজশাহীতে কিন্তু বিল্ডিং হয়েছে, লোকজন ওখানে ভাড়া নিয়ে কিন্তু কাজও শুরু করেছে। সবটা পুরোপুরি কার্যকর হয়েছে এমনটা কিন্তু না। কার্যকরটা ওই যে ঢাকার বাইরে যাওয়ার মানে একটা মাইন্ডসেটের বিষয় তো আছে। সবকিছু মনে করেন এখন সো আস্তে আস্তে যাবে, মানুষ যাচ্ছে না যে একদম তা না, কিন্তু ওইটা হচ্ছে গিয়ে হেড অফিস করার মতো অবস্থায় এখনো যায়নি। হ্যাঁ, হেড অফিস করার জন্য মানে শুধু একটা বিল্ডিং এ আসলে হবে না, ওখানে আরো অনেক কিছু তৈরি হবে, যেটা হয়তো এখন তৈরি হচ্ছে। তার জন্যই যদি আপনি আমার ব্যক্তিগত মতামত চান, তাহলে আমি বলবো যে আমাদের এই যে ঢাকার কাছে যেটা আছে, হ্যাঁ গাজীপুরে, তো ওইটা হলে হয়তো অনেক তাড়াতাড়ি জমজমাট হয়ে যেত। এর বাইরে ইনফ্রাস্ট্রাকচার বলতে শুধু বাড়িঘর না, আপনার ইন্টারনেট, ইলেকট্রিসিটি। আমি সেটা বলছিলাম যে আপনি বলছেন যে বিদ্যুৎ, আমি তো বলি যে বিদ্যুৎ যেমন দরকার আনডিসরাপ্টেড, একই সঙ্গে হাই স্পিড ইন্টারনেটও আমার দরকার, এবং সেটা ঢাকায় যেমন স্পিড থাকবে পঞ্চগড়ে থাকতে হবে। তাহলে হয়তো পঞ্চগড়ের একটা 2টা ছেলে 5টা ছেলে বা একটা কোম্পানি ওখানে কাজ করে ইনফ্রাস্ট্রাকচার খরচ কম হবে তার, কিন্তু হাই স্পিড ইন্টারনেট পেলে সে হয়তো ওখান থেকে একই ধরনের কাজ করতে পারে, একই ধরনের কাজ, ওর প্রফিটেবিলিটি বেড়ে যাবে। সেই দিকে আমি মনে করি গুরুত্ব দেওয়া দরকার এবং সেইভাবেই পরিকল্পনাটা নেওয়া দরকার। আরেকটা হচ্ছে যে অনেক মাধ্যম তৈরি হয়েছে এখন বাইরে থেকে টাকা আসার, হ্যাঁ, কিন্তু ছোট 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 এই যে আমাদের ছেলেরা একটু কাজ করে, ওদের টাকাগুলো আসার আরো অনেক ফ্লেক্সিবল মাধ্যম আছে যেগুলো ক্লায়েন্টরা চায় যে আমি এটাতে পে করতে পারি, কিন্তু আমরা আমাদের আইন বা আমাদের অন্য বিধি ব্যবস্থাপনার কারণে সেটা পারছি না। আমরা
সেটা আরেকটু শুনবো। তার আগে হাসিনা নাজ, আপনার কাছে জানতে চাই বাগেরহাট চেম্বারের সঙ্গে আপনার একটা যুক্ততা আছে। বাগেরহাট আমার নিজস্ব শহর, সেই হিসেবে আমি এমনি ওমেন চেম্বারে ছিলাম, কিন্তু সাথে আমি ওটাও মেনটেন করে এসেছি। আপনি বাগেরহাট চেম্বারের প্রেসিডেন্টও ছিলেন? না, বাগেরহাট চেম্বারের প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু ওইটা একটা ওটা ছেলেদের চেম্বার। আচ্ছা আচ্ছা, এমনি উইমেন চেম্বারও ছিলেন। এই যে ঢাকার মানে ঢাকার উইমেন চেম্বার, ঢাকার বাইরে কাজ করার অভিজ্ঞতা সেটা কেমন? ঢাকার বাইরে বিজনেসম্যানরা নারীদেরকে কিভাবে দেখেন, তারা কি কতটা এগোতে সূত্রে যে আমরা তো বিসিসিআইতে আছি বা বিডব্লিউসিসিতে ছিলাম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আমাদের একটা জিনিস কিন্তু অভিজ্ঞতা যে মেয়েরা কিন্তু অসম্ভব উৎসাহের সাথে আসে, কিন্তু আসে এবং তাদের আমি মেয়েদের আমি তো বলছি আমি 80-তে কাজ শুরু করছি, কাজে আমি অনেক অভিজ্ঞতা, অনেক চড়াই উতরাই পার হয়ে এসেছি। আমি দেখছি একটা মেয়ের কাজ করার জন্য যে প্রবলেম থাকে, শুধু কিন্তু মানে আর্থিক প্রবলেম, পারিবারিক প্রবলেম, সামাজিক প্রবলেম। আপনি একটা দেখেন, আমি এক সময় কিন্তু অগ্রণী ব্যাংকের ডাইরেক্টর ছিলাম। তা ওই সময় আমি যখন মেয়েদের এই লোন দেওয়ার চেষ্টা করতাম, একটা মেয়ের লোনের ব্যাপারে কথা হচ্ছে, মেয়েটা খুব প্রমিজিং, আমি চিনি, আমি তাকে সাপোর্ট করতেছিলাম রংপুরের। তা আমার বোর্ড কি বলল যে না ম্যাডাম, আসলে ডাইরেক্টরদের পরে যে খুব কথা বলে তাও বলে না কিন্তু ব্যাংক। তারপরেও বললো যে না ম্যাডাম, দিলে ওর তো এখনো বিয়ে হয়নি, ও কয়েকদিন পরে বিয়ে হয়ে কোথায় যাবে, ব্যবসাটা কি হবে। এই যে মেয়েদের এই প্রবলেমগুলো, তবুও আজকাল মেয়েরা অনেক সাহসের সাথে আগাচ্ছে এবং এই যে বিভিন্ন জায়গায় যে চেম্বারগুলো হয়েছে, এটা আমাদের সত্যিকারের উপকার হয়েছে। কিন্তু ব্যবসা তো ব্যবসায়ী এবং তো যেমন আমার খুব স্বপ্ন ছিল যে প্রিন্টিংটাকে আমি এক্সপোর্টেবল করব। আমি একটা স্লোগানেও ছিলাম, প্রিন্টিং ইজ দ্য নেক্সট বিগ থিং ফর বাংলাদেশ। এটা আমাদের একদম উপর লেভেল থেকে সবাই জানতো আমি যে এই স্বপ্ন দেখি। বা এই সময় যখন ফারুক খান সাহেব ছিলেন, ফারুক খান সাহেবও এটা কমার্স মিনিস্টার, উনিও বলতেন আমার সাথে সাথে, উনি এটা ছিলেন, মানে উনি বিশ্বাস করতেন যে ঠিক বলে। এবং সত্যিকারের কথা, আমাদের এখন যে এক্সপোর্ট হয়, আমরা বলি গার্মেন্টস, ওখানে কিন্তু 8% থেকে 10% কিন্তু প্রিন্টিং। এবং আমরা সেখানে সম্পূর্ণভাবে পাশ করছি। যখন বাংলাদেশে 82-84-এ শুরু হয়, গার্মেন্টস শুরু হয়, ফুল বাইরের থেকে আসতো, সমস্ত বাইরে থেকে। এখন একটা এতটুকু আনা লাগে না, মানে যেগুলো প্রিন্টিং এর ক্ষেত্রে ট্যাগ থেকে শুরু করে নানা কিছু সম্পূর্ণ লেভেল সব। আমরা সেটা আরেকটু শুনবো, তার আগে ছোট্ট বিরতি। সেজন্য কিন্তু আমরা বলছি জয় জয় জননী, কারণ জননীরা, নারীরা আমাদেরকে এগিয়ে আছে এবং সেজন্য আমরা বিশেষ একটা অনুষ্ঠান করতে চাই যাতে অন্যরা উৎসাহিত হন এবং সামাজিক যে বাধা, অর্থনীতির যে বাধা, সেই বাধাটার মধ্যে একটা আঘাত করে আরেকটু এগিয়ে যাওয়ার ব্যাপার থাকবে। তাই আরেকটু আলোচনা করবো। তার আগে ছোট্ট বিরতি। প্যারাগন নিবেদিত জয় জয় অনুষ্ঠান, স্বাগত আরেকবার প্যারাগন নিবেদিত ঈদের বিশেষ অনুষ্ঠান জয় জয় জননীতে। আপনাদের সাথে আমি প্রণব শাহ আছি এবং আমার সাথে ফারহানা রহমান এবং হাসিনা নেওয়াজ আছেন। ফারহানা, আমি আপনি দেখেন দুজনেই কিন্তু বিরতির আগে বললেন রপ্তানির ব্যাপার, এবং আমাদের অর্থনীতির বড় ব্যাপার হলো এখন যে রপ্তানি বাড়াতে হবে, বৈদেশিক মুদ্রা আয় বাড়াতে হবে, রিজার্ভ কমে গেছে, আমাদের ঋণ পরিশোধ করতে হবে, বিদেশি ঋণ আমরা যা নিচ্ছি, ফলে রপ্তানি বাড়াতে হবে। এবং এখানে শুধু আর গার্মেন্টসের উপর নির্ভর করে থাকা যাবে না। আমি জানি না হাসিনা নেওয়াজ শুরুতে যে করেছিলেন যে কচ্ছপ, এবং উনি যে রপ্তানি শুরু করেছিলেন তখন হংকংয়ে, তাই না, সে মানে কচ্ছপ এবং ইলিশ মাছ সহ, সেইটা আবার ফিরবে কেন? কারণ চীনে অনেক মার্কেট আছে বলে আমি জানি না যে পুরাতন ব্যবসা আপনি খোঁজ করেন কিনা। আমি একটু ফারহানাকে দিয়ে শুনতে চাই, রপ্তানির কোন জায়গাটায় কাজ করা উচিত, বিশেষ করে আইসিটির ক্ষেত্রে সারা পৃথিবীতে, এবং এইটার একটা বড় হলে এটার কোনো সীমান্ত নাই, তাই না? আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো দেশে আপনি রপ্তানি করতে পারেন, কারণ সার্ভিসটাই বড় ব্যাপার এবং অল্প কিছু ক্ষেত্রে প্রোডাক্ট আছে। আপনারা কি ভাবেন বা এগুচ্ছি কতটা? রপ্তানির তো একটা বিশাল মার্কেট, আপনি যেভাবে বললেন এটা আছেই, কিন্তু আমাদের যেই জায়গাটাতে আমি মনে করি একদম 1 নাম্বার ধরে কাজ করা উচিত, সেটা হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ডিং। হ্যাঁ, আউটসাইড দ্য কান্ট্রি যখন ওরা প্রকিউরমেন্টে যায়, এখান থেকে যে পরিমাণ রপ্তানি হচ্ছে তার থেকে কয়েকশো গুণ বেশি যে কোনো প্রোডাক্ট আমি মনে করি রপ্তানি করা সম্ভব এই দেশ থেকে। কারণ আমাদের এখানে হিউম্যান রিসোর্স আছে, আমরা যে বয়স সীমার একটা বেনিফিটের ভিতরে এখনো আছি, সেটাকে তুলে ধরে হাসিনা আপা যেই প্রোডাক্ট রপ্তানি করছে অথবা আইসিটির যে কোনো প্রোডাক্ট আমরা ইজিলি অনেক কমে কিন্তু রপ্তানি করতে পারি। মানুষ কিন্তু খোঁজে, প্রাইস একটা ইস্যু, এবং এখানে কোয়ালিটি প্রোডাক্টই দেওয়া সম্ভব, মানে
একটা ভালো প্রাইসে। কিন্তু বাংলাদেশ সম্পর্কে প্রচারণাটা, বাংলাদেশের ব্র্যান্ডিং, আমি একদম স্পেসিফিক্যালি আইসিটি ইন্ডাস্ট্রির ব্র্যান্ডিং হতে হবে, বাংলাদেশের ব্র্যান্ডিং হতে হবে, যে বাংলাদেশের ভিতরে বিজনেসগুলো কিভাবে চলে এবং এখানে যে এত ধরনের এক্সপোর্ট হয় এবং তারা খুশি মনে বছরের পর বছর এই জিনিসগুলো এই দেশ থেকে নিচ্ছে। ওনারাও কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটেই দিচ্ছে। আপনি গার্মেন্টসের কথাই ধরেন, যে কোনো দেশে যে এখন যে কোনো একটা কাপড়ে হাত দিলে কিন্তু মেড ইন বাংলাদেশটা লেখা পাওয়া যায় এবং সেটা বাংলাদেশের ছাপানো লেভেল। হ্যাঁ, তো সবকিছু কিন্তু ভাবে যাচ্ছে। সেটাকে যদি আমরা তুলে ধরি যে এই জিনিসটা যখন আমরা বছরের পর বছর দিতে পারছি এবং একই কোয়ালিটিতে, তাহলে অন্যান্য প্রোডাক্টগুলো কিন্তু এটা সম্ভব। এবং ইন্টারনাল বিষয়ে অনেক ধরনের নেগেটিভ মার্কেটিংও কিন্তু আছে দেশের বাইরে। তো সেই এবং আমাদের দেশে ব্যবসা করতে আসতে পারে বিদেশিরা, এসে এখানে ওনাদের সেন্টার করে এখান থেকে আউটসোর্সিং এর জায়গা করতে পারে। এগুলো কিন্তু অনেক সম্ভাবনাই আছে, কিন্তু পলিসি লেভেলে সেগুলোকে আরো সহজ করা। আমাদের এয়ারপোর্ট নতুন তৈরি হয়েছে, সেই জায়গায় সার্ভিসগুলো কিন্তু আমরা অনেক বেশি, যারা এই এক্সপোর্টের সাথে ইনভলভ অথবা বিদেশ থেকে যারা এই দেশে কাজ দিতে আসবে তাদের জন্য তাদের সহায়ক একটা পরিবেশ তৈরি করা, এবং বিদেশ থেকে বাংলাদেশে ইনভেস্ট করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমি মনে করি এখনো অনেক কিছু নিয়ে কাজ করা, গুরুত্ব দিয়েই কাজ করতে হবে, কারণ এই জায়গায় কিন্তু হিউজ অপরচুনিটি অপেক্ষা করছে। হাসিনা নাজু যদি বলেন যে এই যে আপনি বললেন যে এখন বাংলাদেশের থেকে সারা পৃথিবীতে আমরা কখনো 1, 2 এই মধ্যে তো আছি, তাই না? মানে গার্মেন্টসের এক্সপোর্টের ক্ষেত্রে, তাই না? এবং যদি আমরা 1, 2 এর মধ্যে থাকি, এই যত গার্মেন্ট যাচ্ছে, তার যত লেভেল, তার যত অ্যাক্সেসরিজ, সেটা প্রিন্টিং করে আমরা বাংলাদেশ থেকে দিচ্ছি, তাই না? এটা তো ওই লেভেল তো আমরা আমদানি করে আনি না এখন। এই যে সক্ষমতা তৈরি হলো আমাদের, তাহলে তো এখন শুধু আমাদের গার্মেন্টসের মধ্যে যে লেভেলটা যাচ্ছে সেখানে একটা রপ্তানি, একই সঙ্গে শুধু এইটাই কোনো রপ্তানি করার কোনো সুযোগ আছে কিনা সেটা দেখেন কিনা কখনো? সেটা তো আমরা, এই কথাটাই আমি বলেছি সবসময় যে প্রিন্টিং ইজ দ্য নেক্সট বিগ থিং ফর বাংলাদেশ, এটা কিন্তু আমরা ভাবতে পারি। এবং এইটা আমাদের এক্সপোর্ট যে বাস্কেটটা, এটা আমরা অনেকখানি এখানে দিয়ে আগাতে পারি। কিন্তু ইজি আপনার বলেন এটা কি আছে সত্যিকারে? কালকে আমাদের যে এনবিআর এর সাথে আমাদের ছিল, অনেকবারই আমার মুখ দিয়ে এসে যাচ্ছিল যে আমি এই প্রশ্নটা করি এনবিআরকে যে আমাদের এই বাধাগুলো কেন থাকে। হয়নি, বলতে পারিনি। মানে অনেক কিছুই আছে, সবই হচ্ছে দেশে, কিন্তু মানে একটা মানে বাধা আছে, এটা শিওর। সেটা আমাদের প্রিন্টিং অ্যাসোসিয়েশনে বহু জাপানিজ এসছে, ইনভেস্টর আসছে, কিন্তু ওরা কিন্তু খুব সিনসিয়ার ইনভেস্টর, খুবই সিনসিয়ার, কিন্তু ওদের সবসময় ভিতরে কি চিন্তা করে সেটা বের করা খুব কষ্ট। এই জায়গাটা একটা এক্সপ্লোর করতে হবে, এবং এইটাকে এক্সপ্লোর না করলে আমরা শুধুমাত্র গার্মেন্টস দিয়ে টিকে থাকতে পারবো কতদিন। এবং যতই আমাদের ইয়ের থেকে আকাঙ্ক্ষা থাকুক না কেন যে আমরা এক্সপোর্ট বাস্কেট বাড়াবো, অমুক বাড়াবো, তমুক বাড়াবো, কিন্তু যদি ডাইভার্সিফাই না করি, সেক্টরগুলো আলাদা করে, ওর সেক্টরে কি ভীষণ সম্ভাবনা আছে, আমার সেক্টরে কি ভীষণ সম্ভাবনা আছে, কিন্তু সেইটা এরকম ডিপলি চিন্তা করার মতো মানুষ আমি কিন্তু কম পাই। আমি একটু এই খুব বেশি কঠিন আলোচনার পাশাপাশি একসঙ্গে জানতে চাই, মানে ছোটবেলার ঈদ কখনো মিস করেন কিনা, বা নতুন করে ঈদের ব্যবস্থাপনা ভাবতে হয় কিনা এখন? আর এখন ব্যবসার ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে একেবারেই, মানে রমজান মাস আমি সবসময় বলি যে আমাদের বছর শুরু হয় কিন্তু কোরবানি ঈদ শেষ হলে। আচ্ছা, হ্যাঁ, মানে আমাদের বিজনেস ইয়ার। তার কারণ হচ্ছে যে এই সময়টা কিন্তু একেবারেই ডিফারেন্ট। আপনি আমার ঘরের কথাই বলেন, আমার ব্যবসার কথাই বলেন, এবং রমজান মাস পুরোটাই আমরা বিভিন্নভাবে ব্যবসার বাইরের বিভিন্ন কাজ, যেটা কিনা হয়তো বা কোনো না কোনোভাবে ব্যবসাকে সাপোর্ট করে, সেই কাজগুলোতে ইনভলভ হই। তো সেইগুলোর জন্য ম্যানেজমেন্টে অনেকখানি চিন্তা ভাবনা করতে হয়। অবশ্যই ছোটবেলার ঈদ মিস করি, কারণ তখন এই ধরনের কোনো কিছু দায়িত্ব ছিল না। সময়ের মধ্যে এটা ওখানে পৌঁছতে হবে, যে সময়ের মধ্যে এখানে একটা জিনিস দিতেই হবে, বা একটা পেমেন্ট দিতেই হবে, বা কিছু টাকা আয় করতে হবে, নাহলে বোনাস দেওয়া যাবে না। এক্স্যাক্টলি, এই কথাটাই বলছি যে সময়ের মধ্যে এই টাকাটা ব্যাংকে ঢুকতেই হবে, না হলে এতগুলো পরিবার আমার দিকে তাকিয়ে আছে। অবশ্যই এটা একটা প্রেশার, এটা একটা মেন্টাল প্রেশার, আমরা এটা স্বীকার
করি আর না করি, এটা একটা মেন্টাল প্রেশার। আর একটু আগে আমি একটু আপার কথায় যেতে চাই, যে যে ট্যাগগুলো এক্সপোর্ট হচ্ছে এইটাকে আলাদা করে ব্র্যান্ড করা দরকার। আমি এখন আর বলবো না সম্ভাবনা আছে কিনা, এটা দরকার, করতে হবে। কারণ আইসিটি সেক্টরে শুধু আমরা আইসিটি সেক্টর বলি, এখানে যে আর কত জিনিস আসলে এক্সপোর্ট হওয়া সম্ভব, বা সেই জায়গায় সেই আলাপটাতে কিন্তু আমরা যেতেই পারি না, অনেক মানুষ বুঝেও না, অনেক মানুষ কিন্তু বুঝতেও পারে না যে আমি কি বলছি। হ্যাঁ, তো সেই জন্য এগুলো আসলে ভেঙে ভেঙে মানুষের কাছে, এই যে আমাদের নিজেরও বোঝার বিষয় আছে। কি করেন মানে এখন তো আপনি বললেন যে খুবই ভালোভাবে যে আপনি ডাক্তার মেয়ে চলে আসলো প্রিন্টিং ব্যবসা, এবং আপনার একটা বড় অংশ সে দায়িত্ব নিয়ে নিচ্ছে, তাই না? হ্যাঁ, আমার ছেলেমেয়েরা সবাই কিন্তু আমার এর সাথে আছে, প্রিন্টিং এর সাথে আছে, মানে আপনার ব্যবসার সাথে আছে। তো সেইটা, এই যে পরিবার, একটা পরিবার, আপনি আপনার বাবার থেকে উৎসাহিত হলেন, তারপরে আপনি আপনার ছেলেকে মেয়েকে ডাক্তারি ছাড়িয়ে এনে ব্যবসার সঙ্গে যুক্ত করলেন, এটা তো একটা বিরাট ব্যাপার। এই যে পরিবারের ব্যবসার সঙ্গে যুক্ত হওয়া বা পরিবারের পেশার সঙ্গে যুক্ত হওয়া, সেটা আপনি একটা বিরাট অভিজ্ঞতা, যদি আমাদেরকে অল্প করে একটু শেয়ার করেন যে সেটা কিভাবে সম্ভব বা অন্য দ্বারা কি করতে পারে। আমার পরিকল্পনা একটা ছিলই যে, যেমন আমার এখন একটা টেন্ডেন্সি আছে, সব বাচ্চারা কিন্তু আজকাল লেখাপড়া করে দেশে আর ফেরে না। আচ্ছা, আমার এই পরিকল্পনাটা ছিল যে বাচ্চারা, আমার মেয়েটা যে ইয়ে করে এসছে বাইরের থেকে, ইয়ে করে মেমএস করে আসছে কিন্তু ফিরে এসছে সে। আবার আমার ছেলেটা যে প্রিন্টিংয়ে মাস্টার্স করে এসছে, সে ফিরে এসছে। আমার এই যে পরিকল্পনার যে ব্যাপারটা ছিল, যে সবসময় ছোটোবেলাতে আমার ব্যবসা কেমন করে হয়েছে, আমি তো একটা মেয়ে তখন, সেই আমলের একটা মেয়ে, সেইখানে আমার মাথায় কেমন করেছিল পারিবারিক যে পরিমণ্ডল, এই পরিমণ্ডলে যে শিক্ষাগুলো হয়, শিক্ষাগুলো কিন্তু কাজে লাগে। তা আমার বাচ্চারা ওইটা শিখেছে যে এটা তোমাদেরকে তো করতে হবে, এটাই করতে হবে। মেয়ে ইউএনএপিতে খুব বড় পজিশনে ছিল সে, তাকে কিন্তু আমরা নিয়ে এসেছি, এবং তখন যখন আসছে তার চোখ দিয়ে একটু পানি পড়ছিল। এখন সেটা নিশ্চয়ই সে মানে ভাবে না, সে এখন এনজয় করে। আমরা এটা চাই, আমরা এই আলোচনা সেটাও একটা আনতে চাই, ফারহান, আমি নিশ্চয়ই বিরোধীর পর সেটা আলোচনা, এই যে পরিবার কেন্দ্রিক এই মানসিকতা তৈরি করা, পরবর্তী পেশার ক্ষেত্রে হোক বা পরবর্তীভাবে মা বাবার সঙ্গে মিলে, আমরা তো এখন দেখছি যে সিঙ্গেল ফ্যামিলি, একটা বাচ্চা, দুইটা বাচ্চারা দরজা বন্ধ করে ভিতরে কাজ করছে, বা আপনার মানে আইসিটির কথা যদি বলি, কম্পিউটার ল্যাপটপে কাজ করছে, সে আর অন্য কোনো দিকে তাকাচ্ছে না, এবং বাসায় কি আসলো সেটাও তার কোনো ব্যাপার না, কারণ সে হয়তো ল্যাপটপে মুখ একদম বন্ধ করে বুঝে কাজ করছে। সেটা আমরা অনেক সময় হয়তো আহত হই যে কেন এইভাবে হচ্ছে। নিশ্চয় তারও একটা উপকারিতা আছে এবং তার একটা ভবিষ্যৎ সম্ভাবনা আছে, সেটা আলোচনা করবো একটা ছোট্ট বিরতিতে, ঈদের এই অনুষ্ঠান জয় জয় জননীতে। দর্শক স্বাগত আরও একবার প্যারাগন নিবেদিত ঈদের বিশেষ অনুষ্ঠান জয় জয় জননীতে। ফারহান, আমরা যেটা বলছিলাম যে খুবই আমরা আশাবাদী যে হাসিনা যেমন আমাকে শোনালেন না, আশাবাদী যে তার 2 ছেলে মেয়ে তার ব্যবসার সঙ্গে, একজন 3 ছেলে মেয়ে, তার মধ্যে একজন প্রিন্টিংয়ে পড়ালেখা করে আপনার ব্যবসায়, একজন ডাক্তারি সেরে আপনার ব্যবসায়, আরেকজন ওই মাস্টার্স ইয়ে করে লেখাপড়া শেষ করে এই আমার ব্যবসায় আছে। আপনি তো সফল। ধারণা কীভাবে এই ব্যাপারে নতুন প্রজন্ম, আমরা যেটি বলছিলাম যে ডিজিটাল মানে আইসিটি মানে আমি মনে করি যে ল্যাপটপে মুখ বুঝে থাকে, সে হয়তো সোসাইটির সঙ্গে যুক্ত না, সে হয়তো পরিবারের সঙ্গেও অনেকটা ডিটাচ হয়ে যাচ্ছে, এককভাবে। এইটা কীভাবে আমরা ম্যানেজ করবো? মানে নতুন প্রজন্মকে আসলে এইগুলো কথা বলে আমরা অনেকটা দূরে সরিয়ে দিচ্ছি, সেটাও আমাদের বুঝতে হবে। হ্যাঁ, নতুন প্রজন্ম কিন্তু নতুন ভাবেই এই সমাজকে নিচ্ছে, তারা দেখছে, এবং তাদের ডিফারেন্ট প্যারামিটারে তারা কিন্তু এই আমাদের পারিবারিক ব্যবস্থা বলেন বা সামাজিক ব্যবস্থা বলেন, সেটার সাথে তারা নিজেদেরকে ইনভলভ করছে। তো সেই জায়গাটা বোঝা 1 নাম্বার। আমি আপার সাথে সম্পূর্ণ একমত। আমাদের বাচ্চারা এখন বাইরে অনেক বেশি পড়ছে, মানে ঘরেই আপনি শুনবেন বাচ্চারা বাইরে পড়ে, কিন্তু বাইরে লেখাপড়ার পরে আসলে দেশমুখী করারটা কিন্তু পারিবারিক শিক্ষা বলেন, সামাজিক দায়বদ্ধতাও আছে, আমাদের দেশেরও অনেকখানি দায়িত্ব এখানে আছে, রাষ্ট্রেরও একটা দায়িত্ব আছে, যে ওরা যখন অন্য একটা বাইরের দেশের থেকে কিছুটা মানে লেখাপড়া করছে, সেটা একটা জিনিস, কিন্তু ওইখানে লাইফস্টাইলে তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে। সেই জায়গায় কিন্তু পরিবারের একটা ভূমিকা অবশ্যই আছে, যে ধরেন এই যে ঈদ বা এই জিনিসগুলোর সাথে উৎসবে তাদেরকে ইনভলভ করা। কারণ হচ্ছে যে তারা যদি এই ঈদটা কি বা এই ঈদের ভিতরে তাদের একটুখানি ভালো লাগাও তৈরি এখন না হয়, আমাদের বয়সে গেলে কিন্তু তারা পিছনের দিকে ফিরে তাকিয়ে ঈদ দেখতে পাবে না, তখন কিন্তু তারা ওই ক্রিসমাসই দেখতে পাবে। তো আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলোতে তাদেরকে ইনভলভ করা, আমরা ছোটবেলায় যেমন একটা ঈদের কাপড়ের জন্য তাকিয়ে থাকতাম, ওদের জীবনে আসলে সেই সময়টা নেই, একেবারেই ভিন্নভাবে তারা বড় হচ্ছে, বিশেষ কাপড়ই ভাবে না, কাপড় নিয়ে মানে কোনো
ব্যাপার না, কারণ তাদের আসলে তারা আসলে অনেক কিছুর মধ্যে বড় হচ্ছে। তো সেই জায়গায় কাপড় না, সেই ক্ষেত্রে অন্য কোনো কিছু, অন্য এই সময় যে রমজান মাসে আমরা বিভিন্ন রকম মানুষকে দেয়া বা মানুষকে সাহায্য করার যে বিষয়গুলো, এগুলো কিন্তু আবার মানবিকতা কিন্তু আমি দেখি আমাদের বাচ্চাগুলোর মধ্যে অনেক বেশি। অ্যাপস উদ্ভাবন করবে কিনা যেটা দিয়ে অনেক মানুষকে কানেক্ট করা যায়, টেকনোলজির জায়গাটা থেকে ওরাই বলবে যে এটাকে এইভাবে করা যায়, ওদেরকে ইনভলভ করা যায়। তখন তারা হয়তো আরেক বছর এসে বলতে পারে যে আমি তো ওইটা করে গেছিলাম, এর পরের স্টেপটা আসলে এটা হতে পারে। সো ওদেরকে আসলে বিভিন্নভাবে, এখন তো আর ওই যে কাপড় দিয়ে ইনভলভ করা যাবে না, এখন টেকনোলজির যুগ, এবং যে ল্যাপটপে মুখ গুজে আছে বলে সে যে কিছুই জানছে না ব্যাপারটা, সে সারা পৃথিবীর সাথে যুক্ত। হ্যাঁ, তো ওই জায়গাটাতে রেসপেক্ট রেখে তাদের সাথে সম্পর্কটা তৈরি করা। কারণ হচ্ছে আমরা অনেক ক্ষেত্রেই দেখি এই কথাটা বলে ওদেরকে সরিয়ে দেওয়া হয়, এবং এখন তো কালচারই এটা। আপনি যদি আজকে যদি ও কম্পিউটার চালাতে না জানে, আজকে যদি 10টা ইনফরমেশন কিভাবে আসছে লেখাপড়াও করতে পারবে না, আগাতেও পারবে না, তখন কিন্তু ও দেশের জন্য এবং বিশ্বের জন্য অচল হয়ে যাবে। আমরা কি সেটা চাই? আমরা কিন্তু সেটা চাই না। আমি সেই জন্য নতুন প্রজন্মের জন্য আপনি কি মনে করেন যে হাসিনা নওয়াজ তাদের নতুন ব্যবসা করার ক্ষেত্রে বলি, নতুন তরুণ যারা আছেন তাদের ক্ষেত্রে আপনি কিভাবে ভাবেন আপনার জায়গা থেকে? আমি যেটা, আমার সবসময় যেটা মনে হয়, আমরা যখন এই সমাজে থাকি মনেই তো হয় সবকিছু, যে আমাদের এই ছোট বাচ্চা যারা আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি, এদেরকে যে আমরা বাইরে পড়াচ্ছি, এদেরকে এনে আমরা অ্যাকোমোডেট করতে পারছি না। এই অ্যাকোমোডেট করার জায়গাটা নেই। সে তার সামনে যখন দেখে বাইরে তার একটা উজ্জ্বল আছে, ফিউচার রয়েছে, ভবিষ্যৎ রয়েছে, সে তখন চিন্তা করে ঢাকায় এসে আমি কি করব। আমি আমার নিজের ভাইকে দেখেছি, আমার অসম্ভব ব্রিলিয়েন্ট আমার ভাই ছিল ডাক্তার। ও যখন বাইরে গেছে, ও এখনও বছরে 2-3 বার এসে বাংলাদেশে কাজ করে। ও এখনও অনেক অ্যাপসের সাথে কাজ করতেছে। বাংলাদেশের হেলথ সেক্টরে যে অসম্ভব অপচয় এবং অসম্ভব যে ইগুলো হচ্ছে, সেগুলো নিয়ে সে মিনিমাইজ করার চেষ্টা করে। কিন্তু ওকে তো আমার দেশ অ্যাকোমোডেট করতে পারেনি। এখন সে যখন এখন তো তার বয়স হচ্ছে, সে যখন ফেরত আসবে তাকে একেবারেই ফেরত আসতে হবে। কিন্তু যখন সে হার্ট স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, তাকে যখন আমি 10 বছর আগে বলেছিলাম যে তুই কি আসবি, সে এখানে সবাইকে কাজ করতে আসে, সব হসপিটালে কাজ করে, হার্ট ফাউন্ডেশন বলেন, ইব্রাহিম কার্ডিয়াক বলেন, বা সবখানে, আমি সবখানে। তখন আমি জিজ্ঞেস করছিলাম তুই কি আসবি, তখন বলছিল আমি যে ল্যাবে কাজ করি, আমি যেভাবে কাজ হয়, সেই পরিবেশটা তো আমি পাবো না। আমি যদি ওই পরিবেশ এখানে তৈরি করতে পারি, আমি যদি ওরকম একটা ল্যাব তৈরি করতে পারি, তাহলে হয়তো আমি আরো কিছু দিতে পারি। তার মানে নতুনদের জন্য, যেটা নতুনদের জন্য এইখানে এই পরিবেশটা করতে হবে, এই শিক্ষাটাই আমি ওই ভাইয়ের কথা টানলাম এই জন্যই টেনে, যে আমরা আমাদের বাচ্চাদেরকে জায়গা দিতে পারছি। সেটা কিভাবে ডিজিটাল ক্ষেত্রে আইসিটিতে কি দেখা যায়? তো অনেক সুযোগ আছে, সুযোগ অবশ্যই আছে, কিন্তু আমি আবার ফিরে আসতে চাই পরিবারে। আমি যখন বলি যে আমার ছেলে আমেরিকায় এই অর্গানাইজেশনে কাজ করছে, আমি আসলে খুব প্রাউড ফিল করি। আমাকে আসলে এটাতে প্রাউড ফিল করতে হবে যে ওকে আমি ফিরিয়ে এনে এখানে ও একটা ছোট কিছু দিয়ে শুরু করেছে, অথবা আমার তৈরি আপার নিজের ব্যবসায় এসে বসেছে, সেটা নিয়ে কিন্তু আমাদেরও প্রাউড ফিল করতে হবে। তাহলে ওরাও ভালো ফিল করবে যে হ্যাঁ, আমি আসলেই কন্ট্রিবিউট করছি, আমি আমার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করছি, দেশে কন্ট্রিবিউট করছি। এটা আমার কাছে মনে হয়েছে এটার কমতি আমাদের মধ্যে আছে। আমরা সবসময় বিদেশে থাকা এটাকেই আমরা প্রমোট করেছি। হ্যাঁ, অবশ্যই আন্তর্জাতিক মহলে অনেক সুযোগ আছে, অনেকভাবে মানুষ ওখানে থাকতে পারে। আর আপনি যেটা বলছেন ডিজিটাল, আমাদের এরিনাতে কিন্তু দেশের বাইরে থেকেও অনেকে কাজ করছে, কন্ট্রিবিউট করছে, যেহেতু অনলাইনে কাজ হওয়া সম্ভব, কনসালটেন্সি দিচ্ছে বা নতুন টেকনোলজি শেখাচ্ছে, সেগুলো ছোট 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 আকারে করছে, কিন্তু তাদেরকে কোনোভাবে আমরা কিন্তু রেকগনাইজ। আমি সেই জায়গাটা বলতে চাই, একটা ছেলে ক্যালিফোর্নিয়াতে বসে বা অন্য কোনো চীনের কোনো একটা জায়গায় বসে যে আমার বাংলাদেশের জন্য কাজ করছে, সেটাই আমরা গর্বিত হওয়া উচিত। তাহলে কিন্তু আরো অনেক ছেলে মেয়েরা এটা উৎসাহিত হবে। যে দেখেন, আমার তো আমি বাইরের সাথেও কিছু কাজ আছে, আমার পোর্টফোলিও দিতে হয় যেখানে, আমার পোর্টফোলিওতে কিন্তু আমার ইয়েটা গ্র্যান্ডচাইল্ডদের নাম এসে গেছে। আচ্ছা, গুড। ওর তো জেনে যাচ্ছে যে আমাকে ওর মাথার ভিতরে এখন থেকে ছোট থেকে কাজ এটা হচ্ছে।
এরকম ভাবে আমাদেরকেও মোটিভেটেড করতে হবে, যুক্ত করা আসলে এখন আসলে একদম ঢাকায় বসে ফিরতে হবে এরকম না, কিন্তু বাংলাদেশের সঙ্গে যুক্ত আছে কিনা, মার মাতৃভূমির সঙ্গে সে কানেক্টেড আছে কিনা কোনোভাবে, সেইটা বড় করে দেখা দরকার। অবশ্যই, যেমন আমি আমার মেয়ের কথা বলতে পারি, আমি কিন্তু ওর উপর একটা হিউজ প্রেশার আছে যে তাকে ফিরে আসতে হবে। হ্যাঁ, তো এই প্রেশারটাকে সে প্রেশার ফিল করছে এখন, মানে কিছুদিন আগে আরো বেশি ফিল করতো, এখন আমার কাছে মনে হয় যে সে হ্যাঁ এখন সে কিছুটা ইন্টারেস্ট নিচ্ছে। আমরা অবশ্যই এরপরে কোনো অনুষ্ঠানে, এরকম অনুষ্ঠানে তাকেও যুক্ত করে নেব যাতে সে আমাদের সঙ্গে যুক্ত হতে পারে, তাই না? যে তার মা কথা বলছে, তাকে নিয়ে কথা বলছে, সে কি ভাবছে, না? এখনকার প্রযুক্তির যুগে সেটা সম্ভব। আমরা নিশ্চয়ই পরবর্তী এরকম একটা অনুষ্ঠানে নিশ্চয়ই আপনার মেয়েকে বা হাসিনা নেওয়াজের নাতি নাতনি কেউ থাকলে দেশের বাইরে, তাদের আমার একটা নাতি নাতনি, মানে ওটা ইনবর্নই মেলবোর্নে, ওর মা হলো কিশোর চৌধুরী। আচ্ছা, নামে চিনি আমরা আশা করি যে তাদেরকে আমরা যুক্ত করে আমরা তাকেও কিন্তু আমরা চেষ্টা করছি তাকে এর ভেতর ইনভলভ করতে। আমরা এই অনুষ্ঠানেও তাদেরকে পরবর্তীতে যুক্ত করব। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং দর্শক আপনাদের ধন্যবাদ এই অনুষ্ঠানটি দেখার জন্য। শেষ করছি প্যারাগন নিবেদিত ঈদের বিশেষ অনুষ্ঠান জয় জয় অনুষ্ঠান।